ডক্টর সাইম আমির ফয়সাল, স্বাগত আপনাকে। আমরা দেখলাম সুদের হার ও ডলারের দাম বাড়িয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যায়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসন্ন মুদ্রানীতিতে কি কৌশল নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক? ধন্যবাদ। আমাদের বিগত 4টি অর্থ বছরে আমরা দেখা গেছে যে ক্রমাগতভাবে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একটা মূলত কারণ ছিল যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কিন্তু ক্রমাগতভাবে কমে এসেছে, এবং স্বাভাবিক একটা কারণেই যে আমাদের ডেট রিপেমেন্টসের পাশাপাশি অর্থাৎ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি আমাদের দেশীয় পণ্য যেটা টাকার মান আমরা দেখা গেছে বিগত 2-3 অর্থ বছরে প্রায় 40% ডলারের বিপরীতে কমে আসে। স্বাভাবিকভাবে যখন আপনার আমদানি খরচ বেড়ে যাবে, আপনি কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু একটি বড় ধরনের একটি শকের কারণে কিন্তু রিটেল প্রাইসও কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। আপনি যদি মুরগির খামারি কথা চিন্তা করে দেখেন, চিকেন ফিডের দাম অন্তত পক্ষে 60% বৃদ্ধি পেয়েছে। এর ফলশ্রুতি থেকে দেখা গেল যেভাবে ডিমের দামও বেড়েছে, একই সাথে কিন্তু মুরগির দামও, ব্রয়লার চিকেনের দামও কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। এখন সংকোচনমূলক নীতি যে আমাদের উদ্যোগটা 2023 সালের ডিসেম্বর মাস থেকে নেওয়া হলো, অর্থাৎ কঠোর একটি সংকোচনমূলক নীতি, সেটা আমি মনে করি ইট ওয়াজ পোস্ট ম্যাচিওর। এটা যদি আরো 1.5 বছর আগে নেওয়া যেত, আমি মনে করি যে অন্যান্য দেশগুলোর মতো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একটি কঠোর সংকোচনমূলক নীতিতে গিয়েছে, বর্তমানে কিন্তু ইউএস ফেডারেল রিজার্ভের সুদ হার কিন্তু প্রায় 5.5%। তো বাংলাদেশেটা কিন্তু একসময় দেখা গেল যে মানে 6-7% ছিল। তখন থেকে যদি আমাদের কঠোর একটি সংকোচনমূলক নীতি প্রয়োগ করা যেত, আজকে মূল্যস্ফীতিটা এরকম ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। তারপরও এখনো আমাদের আরো অন্তত পক্ষে দেখা যাবে যে 200 বেসিস পয়েন্ট থেকে 300 বেসিস পয়েন্টস কিন্তু হয়তো বাংলাদেশ ব্যাংকের কিন্তু সংকোচনমূলক নীতি একটি সুদ হার বৃদ্ধি করার একটি সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তাছাড়া আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর দ্বিতীয় যে প্রবলেমটা ছিল, বাংলাদেশে আজকে 16,42,000 টাকা আমাদের ব্যাংকের ডিপোজিট রয়েছে। এর ভিতরে দেখা গেল যে 2 লক্ষ কোটি টাকা কিন্তু আজকে ব্যাংক ডেট, ব্যাড ডেট হিসাবে কিন্তু আমাদের ধরে নেওয়া যাচ্ছে। এর ভিতরে দেখা যায় যখন আপনি আন্ডার পারফর্মিং লোন দেখবেন, ডিস্ট্রেস লোন যখন দেখবেন, তখন কিন্তু প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা কিন্তু ডিস্ট্রেস লোনের ভিতরে চলে যাচ্ছে। বর্তমানে কিছুদিন আগে আমাদের একটি প্রজ্ঞাপন জারি করলো বাংলাদেশ ব্যাংক যে উইলফুল বা আনউইলফুল ডিফল্টারদের জন্য 10% ডাউন পেমেন্ট দিয়ে আপনার এক্সিট স্ট্র্যাটেজি করে দেওয়াটা, এটা আমি মনে করি সম্পূর্ণভাবে একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে যেতে পারে। কারণ এরা যখন, যারা আজকে আনউইলফুল ডিফল্টার হিসাবে ক্লেম করছে, তাদের অবশ্যই এখানে মোরাল হ্যাজার্ডের প্রবলেম থাকতে পারে, এবং সরকার যখন এদেরকে বেল আউট করতে যাবে তখন কিন্তু আবার কিন্তু টাকা ছাপিয়ে কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু অর্থ সাপ্লাই দেওয়া যাবে। অর্থ যত আপনি যখন মুদ্রা যত ছাপাতে থাকবে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হয়তো আত্মঘাতী হতে যাচ্ছে। এখন আমরা যদি বলি এই চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি সরকার 6% নামিয়ে আনার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যদিও এখনো মূল্যস্ফীতি প্রায় 9% অনেক উপরে, প্রায় 10-এর কাছাকাছি। সরকারের এই লক্ষ্য কি আসলে নির্ধারণ করা, এটা কি লক্ষ্য, যেটা এই লক্ষ্যমাত্রা কি নামিয়ে আনা সম্ভব 6% মূল্যস্ফীতি? এবং এই অর্থ বছরে 6%-তে নামিয়ে আনা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার বাস্তবতা যদি আপনি বিবেচনায় নেন। এবং আমাদের অফিসিয়াল বাংলাদেশ পরিসংখ্যানে কিন্তু অনেক ধরনের কিন্তু গরমিল থাকে। যখন আপনি নিত্য প্রয়োজনীয় বাজারে আপনি যাবেন, তখন কিন্তু আমাদের অফিসিয়াল স্ট্যাটিস্টিকের সাথে কিন্তু ইনফর্মাল মার্কেটের স্ট্যাটিস্টিক থেকে ব্যাপক একটি ব্যবধান থাকে। এই ফারাকটা আমাদের অবশ্যই, মানে ফর্মাল স্ট্যাটিস্টিক যেভাবেই আমরা ক্যালকুলেশন আনি না কেন, আমাদের মনে রাখতে হবে যে 6% বর্তমানে, যেখানে আমেরিকার মূল্যস্ফীতি মাত্র 2.75% এসে পৌঁছেছে, সেখানে বাংলাদেশেরটা আসলে 6% আনা এমন একটি বাস্তবতায়, যখন আমাদের রিজার্ভ মাত্র 16.8 বিলিয়ন মার্কিন ডলার নেট রিজার্ভ অ্যাকর্ডিং টু BPM6, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে 2026-2027 অর্থ বছর আমি মনে করি যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে, যখন আমাদের ফরেন রিজার্ভের সাথে আরো মুদ্রা আমাদের সংযোজন হবে, এবং আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যখন তাদের সুদের হার যখন কমিয়ে আনতে থাকবে, তখন টাকার মানের উন্নতি হলে আমি মনে করি যে বাংলাদেশের মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ হয়ে যাবে। জি, অবশ্যই। শোনা যাচ্ছে আগামী মুদ্রানীতিতে অনুৎপাদনশীল খাতে আমদানি আরো নিয়ন্ত্রণ করা হবে, এসব খাতে ঋণের সুদ হারও কিছুটা বাড়বে। এতে কি মূল্যস্ফীতি কমবে, কি মনে করছেন আপনি? এখন দেখেন, সংকোচনমূলক নীতির একটি প্রতিফলন হচ্ছে যে সুদ হার বৃদ্ধি। সুদ হার বৃদ্ধির কারণে দেখা গেল কিন্তু অধিকাংশ যারা ব্যবসায়ী যারা রয়েছে, যারা ঋণ নির্ভরশীল যে ব্যবসাগুলা, তাদের কিন্তু উৎপাদন খরচের বেড়ে যাওয়ার পাশাপাশি কিন্তু দেখা গেল তাদের যে মাসিক যে কিস্তি দিতে হচ্ছে, সেটাও কিন্তু, মানে কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু আরো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশে কয়টা ব্যবসা রয়েছে যাদের মার্জিন, আপনি নেট প্রফিট মার্জিন 20%-এর উপরে আছে। এখন বর্তমানে কিন্তু চক্রবৃদ্ধি ঋণের
সুদের হার কিন্তু প্রায় কমার্শিয়াল ব্যাংকে কিন্তু 14% কাছাকাছি। এটা সরল সুদের আকারে যদি আপনি তুলনা করে দেখেন অলমোস্ট 17 to 18%। তো আসলে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী যারা ঋণ নির্ভরশীল তাদের প্রফিট মার্জিন কমতে কমতে কিন্তু একদম এখন শূন্য কোঠায় এসে পৌঁছে গেছে। তারপরে উই আর পেইং দ্য প্রাইস অফ পাস্ট পলিসিস। এখনো আমাদের কঠোর একটি সংকোচনমূলক নীতি অগ্রসর না হওয়া ছাড়া আমাদের টাকার মান আমরা ধরে রাখতে পারবো না এবং মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তার একই সাথে বলতে হয় যে আমাদের সাপ্লাই চেইনটাও যদি আমরা সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, অবৈধ যে হোর্ডিং গুলা করা হয়, অবৈধ যে সিন্ডিকেট গুলা রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের হাত থেকে যদি আমরা দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য যদি বের করে না আনতে পারি, তাও কিন্তু আমরা আমাদের মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। জি ধন্যবাদ, আপনি একদমই ঠিক বলেছেন। সাপ্লাই চেইন সাথে সাথে হচ্ছে যারা অবৈধভাবে পণ্যের মজুদ করে রাখছে তাদের হাত থেকে যতদিন আমরা বের হতে না পারছি ততদিন আসলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টাকার ডিপ্রিসিয়েশনের কারণে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা কিন্তু প্রথমত কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এনার্জি কস্ট যেটা আপনি 1 কেজির বিপরীতে আপনি যেটা 90 টাকায় আনতে পারতেন সেটা কিন্তু এখন 117 টাকা দিতে হবে। এখন র মেটেরিয়াল কস্ট, ইম্পোর্টার আমদানিকারক যারা রয়েছে, অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু র মেটেরিয়াল কিন্তু বিদেশ থেকে আমদানি করে আনে। আমদানি খরচ যখন, কাঁচামালের আমদানি খরচ যখন বেড়ে যাবে 17%, 15% এবং বিগত 2 বছরে যখন 40% বেড়ে গেল, স্বাভাবিকভাবে ফলশ্রুতিতে কিন্তু প্রতিটি পণ্যের দাম কিন্তু প্রায় 40, 30, 50, 70, 80% পর্যন্ত কিন্তু বৃদ্ধি হতে কিন্তু আমরা দেখেছি। তো এখানে স্বাভাবিকভাবে এটা একটি সম্পূর্ণভাবে একটি catch-22 সিচুয়েশন। আরেকটি জিনিস এর মাঝে একটু যুক্ত করতে চাই, যেহেতু 117 টাকা যদি ডলারের বিনিময় মূল্য হয়ে থাকে, যেটি অনুমতি কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে, তাহলে তো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। এটি কি আমরা সামাল দিতে পারবো? কারণ ইতিমধ্যে আমরা সংকুচিত একটি অর্থনৈতিক পরিস্থিতিতে রয়েছি, তার উপর যখন 117 টাকা নির্ধারিত হয়ে গেল, এর মানে কিন্তু আমাদের টাকার যে পরিমাণ বা অর্থনীতি যা আকার, সেটা কি আমরা সংকুচিত হওয়ার কিছু পরিস্থিতিকে আমরা কোনোভাবে সামাল দিতে পারবো? কোনো উপায় আছে কি? আপনি দেখেন, যখন আপনি যদি রপ্তানি প্রবৃদ্ধি দেখেন, যখন 90 টাকা থেকে 110 টাকা গিয়েছিল, আমাদের রপ্তানিকারকরা কিন্তু বলেছে ব্যাপক পরিমাণে এখানে বাংলাদেশে এখন রপ্তানি প্রবৃদ্ধি হবে। প্রবৃদ্ধি মাত্র হয়েছে 2% কম। আমাদের রেমিটেন্স আয় যদি আপনি তুলনা করে দেখেন, বিগত 2-3 বছরে কিন্তু আমরা ক্রমাগতভাবে কিন্তু আমরা উত্থান দেখতে পারি। যদিও বলতে হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবৃদ্ধিটা আমরা ক্রমাগতভাবে $2 বিলিয়ন প্রতি মাসে কিন্তু অর্জনটা আমরা ধরে রাখতে পেরেছি। এমন একটি বাস্তবে যখন আমার রিজার্ভ মাত্র $15 বিলিয়ন এসে পৌঁছেছে, তার সাথে সংযোজন যদি করেন IMF এর $4.7 বিলিয়ন যে ঋণটি, এমন একটি বাস্তবতায় যখন আমার আমদানি ব্যয় আমার মেটানোর সক্ষমতা নাই, যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যদি আমরা না অর্জন করতে পারি, ভবিষ্যতে বৈদেশিক যারা বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছিল বিগত 5-6 বছর আগে, যারা $100 মিলিয়ন বিনিয়োগ করেছিল, তাদের তো 40% লস হয়েছে, টাকার তো 40% ডিপ্রিসিয়েশন হয়েছে। যদি আমরা এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যদি আমরা অফার করতে না পারি, বিদেশিদের যদি আমরা এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি না দিতে পারি, আমাদের বাংলাদেশে শ্রমিক ভাই বোনদেরকে যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারি, ভবিষ্যতে কিন্তু বৈদেশিক বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আর আসবে না। যেহেতু মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে এসছে, আমি মূল্যস্ফীতি নিয়ে আরো একটি দিকে যেতে চাই, কারণ আমরা এই প্রসঙ্গ নিয়ে আলাপ করলাম, আরো দুটো প্রসঙ্গ আমাদের কাছে রয়েছে, একদম ছোট করে আলাপ করবো আমরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা নীতি সুদ হারের যে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% করার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে। বলা হচ্ছে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। কি মনে করেন এটা দিয়ে? আমি মনে করি যে অ্যাবসলিউটলি এটা যথাযথ সিদ্ধান্ত হয়েছে, এবং আজ থেকে আরো 1.5 বছর আগে যদি আমাদের নীতি সুধার যদি 300 বেসিস পয়েন্ট বা 400 বেসিস পয়েন্ট যদি আমরা বৃদ্ধি করতে পারতাম, আজকে মূল্যস্ফীতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই অবস্থায় আসতো না। বাংলাদেশে অনেকেই বলে যে থিওরি দিয়ে বাংলাদেশে এখানে কাজ হয় না, যেটা প্রতিটি দেশে মনিটারি পলিসি এনাক্টমেন্ট হচ্ছে, সেটা বাংলাদেশে কেন হবে না? এবং অবশ্যই আমাদের এটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। তো অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই, তবে এক্সচেঞ্জ রেটটাকে ফ্রি মার্কেট, লেসে ফেয়ার মার্কেট ইকোনমির কাছে ছেড়ে দিয়ে আসলে আমি মনে করি যে মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ করা হবে না। এটা জিরো সাম গেম হয়। আমি কম্বল দিয়ে মাথা ঢাকতে যে কিন্তু আমি পা বের করে ফেলছি। এটা হচ্ছে বর্তমানে যে নীতিটা আজকে বাস্তবায়ন করা হলো, সেটার ভিত্তিতে এটা আমার মন্তব্য রইল। একদম শেষ প্রসঙ্গ হিসেবে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। তৃতীয় যে সিদ্ধান্ত, সেটি ব্যাংকের ঋণের সুদ হার যে নির্ধারণ পদ্ধতি, সেটি নিয়ে আপনার মন্তব্য, সেটি জানতে চাই। না, ঋণের সুদ হার অবশ্যই যদি দেখেন, এখানে অনেক টার্ম লোন রয়েছে যেটা 20 বছরের মেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতা থাকে। অনেক ব্যবসায়ী যারা রয়েছে যাদের ক্রেডিট স্কোর অনেক উন্নত মানের রয়েছে, আবার অনেক ব্যবসায়ীরা রয়েছে যাদের মোরাল হ্যাজার্ড প্রবলেমের কারণে ব্যাংকের অর্থ নিয়ে আত্মসাৎ করার কিন্তু আমরা অভিযোগ আমরা দেখেছি। এটা ব্যাপকভাবে দেখতে পারি। তো অবশ্যই এখানে
একটা ওয়ান সাইজ ফিটস অল একটা ইন্টারেস্ট রেট আপনি কোনোভাবেই নির্ধারণ করতে পারেন না। তো এটা আমি মনে করি যে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত, প্রতি ব্যাংক টু ব্যাংক ডিফার করবে এবং কাস্টমার টু কাস্টমার এটা ডিফার করবে এবং ক্রেডিট স্কোরের উপরে নির্ধারণ করতে হবে ইন্টারেস্ট রেট আমরা কি অফার করছি। বেশ দারুণভাবে আপনার কাছে তিনটি প্রসঙ্গ নিয়ে বেশ কিছু পরামর্শ উদাহরণ আমরা পেলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। মূল্যস্ফীতির সাথে সমুন্নত যে প্রবৃদ্ধি সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশন নিতে হবে। দেখেন স্বাভাবিকভাবে বর্তমানে একটি কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি কিন্তু প্রয়োগ করা হয়েছে। এমন একটি বাস্তবতায় ব্যবসায়ী যারা রয়েছে, ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প যারা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান যারা রয়েছে, বর্তমানে তাদের 13%, 14% ঋণ নিয়ে কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে। এমন একটি বাস্তবতায় আসলে ঋণ পরিশোধ করার পরে আসলে সত্যিকার অর্থে রিয়েল গ্রোথ, যেটা অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, মূল্যস্ফীতির সাথে সমুন্নত প্রবৃদ্ধি আনা, ব্যক্তি খাতে বলেন, প্রাইভেট সেক্টরে বলেন বা পাবলিক সেক্টরে বলেন, সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং বর্তমানে। আর IMF বলেন এবং বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের যে ফোরকাস্ট গুলো করা হয়, পাস্ট ডেটা দিয়ে কিন্তু লাস্ট কোয়ার্টারের ডেটা দিয়ে কিন্তু ভবিষ্যতের কিন্তু মানে ফোরকাস্টটা করতে হচ্ছে। এখন ফোরকাস্ট অবশ্যই বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো একভাবে ফোরকাস্ট করছে, আবার IMF বা ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তারা ভিন্নভাবে তারা ফোরকাস্ট করছে। এখন ফোরকাস্টের যে ভিন্নতা যেখানে আসে, মূলত একটা মেট্রিক, যেটা সব থেকে বড় মেট্রিক যেটা, সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেটর। এখন আমি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতিকে ধরছে 9.95%। হয়তো IMF এর বা ওয়ার্ল্ড ব্যাংকের যে মূল্যস্ফীতির যে মাপকাঠিটা সেটা রয়েছে, সেটা হয়তো 11% থেকে 11.5% হতে পারে। বাংলাদেশে অনেক বেসরকারি সংগঠন রয়েছে যারা অর্থনীতি নিয়ে কাজ করে, তারা কিন্তু অতিমাত্রাও বলছে যে 15%-এর অধিকে কিন্তু মূল্যস্ফীতি ক্রমাগতভাবে বেড়ে আসছে। এমন কয়েকটি কারণে দেখা যায় যে প্রবৃদ্ধির যে ফোরকাস্টিং থাকে, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আপনার জাইকা বলেন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বলেন, বাংলাদেশ সরকার বলেন, এই ফোরকাস্টিং এ অবশ্যই, এবং আমরা কিন্তু ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে আমিও কিন্তু ফোরকাস্টিং আমরা করি। তো আমরা উই টেক ডেটা, যে বিগত 50 বছরের ডেটা নিয়ে কিন্তু আমরা আগামী 1 মাস, আগামী 3 মাস, আগামী 9 মাস, আগামী 12 মাসে কিন্তু আমরা প্রাইস ফোরকাস্টিং আমরা করি, প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি গ্রোথের আমরা ফোরকাস্টিংটা আমরা করি। তো স্বাভাবিকভাবে এখানে গরমিল কথাটা বলাটা ঠিক হবে না, কিন্তু এখানে যে ভিন্নতা থাকবে সেটা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে বাংলাদেশে বর্তমানে নমিনাল জিডিপি $460 বিলিয়ন, কিন্তু যখন মূল্যস্ফীতির সাথে সমুন্নত করা হচ্ছে তখন কিন্তু আসলে রিয়েল জিডিপি যেটা আসছে সেটা কিন্তু $360 বিলিয়ন এসে কিন্তু পৌঁছাচ্ছে। তো এখানে দারুণভাবে ব্যাপারগুলো আপনার কাছ থেকে আমরা জানছি, কিন্তু তার আগে এই বিস্তারিত আলোচনা যখন আমদানি রপ্তানি প্রসঙ্গতে আমরা আসবো, তার আগে আরেকটি প্রশ্ন রয়েছে আমার কাছে। সেটি হচ্ছে, একই সূচক ব্যবহার করে যখন আমরা প্রাক্কলন করতে দেখি, দুটো প্রতিষ্ঠানের বা দুজনের ভিন্ন ভিন্ন আমরা ফলাফল দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি বলি, প্রায় আমাদের অর্থমন্ত্রী যে জিডিপি প্রবৃদ্ধি যে লক্ষ্যমাত্রা তিনি ধরেছেন, অথবা সরকার যেটি ধরেছে, এছাড়া আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যেটি ঢুকছি 1.005% ফারাক আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি কেন তৈরি হচ্ছে আসলে, বা এটি নিয়ে আসলে তাহলে নির্ভরযোগ্যতা আসলে কোথায় আসছে? মাননীয় অর্থমন্ত্রী যেটা বলছে সেটা আমাদের বাজেটের টার্গেট। এখন টার্গেট কি ফুলফিলমেন্ট হবে নাকি হবে না, সেটা আপনার অর্থ বছরের শেষ প্রান্তে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। গত অর্থ বছরে কিন্তু আমরা দেখতে পেরেছি বাজেটের আকার 7,50,000 কোটি টাকার মতো ছিল, কিন্তু দেখা গেল শেষমেশ কিন্তু অধিকাংশ বাজেটের, যেটা এফিসিয়েন্সি অফ বাজেট অ্যালোকেশন, এফিসিয়েন্সি অফ বাজেট ইমপ্লিমেন্টেশন, তখন কিন্তু দেখা গেল যে আমরা দেখা যায় যে 40 থেকে 50% কিন্তু আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এই অর্থ বছরে বাজেটটা বাস্তবায়ন করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনি দেখবেন এই অর্থ বছরে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা আমাদের কিন্তু অনেকটুকু কিন্তু আমাদের বর্তমানে কমে আসছে। টাকার মূল্য ডলারের বিপরীতে পতন ঘটেছে, আবার একই সাথে আমাদের রিজার্ভ কিন্তু ক্রমাগতভাবে কিন্তু কমে এসেছে। তো অবশ্যই এই বছরটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু 6.75% এবং 5.7% যে ব্যবধানটা রয়েছে, সেটা আমি মনে করি যে ইজ অ্যান অ্যাকসেপ্টেবল ডিফারেন্স। কিন্তু এমন হতো যে মানে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলছে 2.5% থেকে আমরা, এবং বাংলাদেশের সরকার 7.5% তফাৎ রয়েছে, সেটা আমি মনে করি যে শঙ্কাজনক হতো। তারপর আমি বলতে হয় যে IMF বলেন এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেন এবং বাংলাদেশ সরকারের যে পরিসংখ্যান যে ফোরকাস্টটা করছে, এখানে অনেক রিস্ক ফ্যাক্টর বর্তমানে বাংলাদেশে রয়েছে, যেটা বাংলাদেশ সরকারের এফেক্টিভ বাজেট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনি 5.7% বলেন, 6.75% বলেন, এই দুইটারই কিন্তু প্রবৃদ্ধি যে মাত্রা, রিয়েল জিডিপি অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন যে প্রবৃদ্ধি টার্গেটটা আমরা দিচ্ছি, বর্তমান পরিস্থিতি আমার দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনি যদি IMF বা ওয়ার্ল্ড ব্যাংকেরও
যদি প্রজেকশনের টার্গেটটা যদি আপনি চমৎকারভাবে বিষয়টি আপনার কাছে জানতে পারলাম ডক্টর সামির। এর আগের প্রসঙ্গে যেটি নিয়ে আপনি বলছিলেন সেখানে আবার ফিরে যেতেছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের আমদানিতে কঠোর নজরদারি থাকায় শিল্প কারখানার উৎপাদন অব্যাহত হচ্ছে। এই যে বিষয়টি সেটা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। জি, স্বাভাবিকভাবে দেখেন বর্তমানে কিন্তু একটি কঠোর সংকোচনমূলক নীতি বর্তমানে বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে, এবং একটি কারণ ছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, এবং M2 যেটা মানি সাপ্লাই বাংলাদেশের ক্রেডিট মার্কেটে, মানি মার্কেটে যে বর্তমানে যেটা রয়েছে সেটাকে টাকার মূল্যকে স্থিতিশীল রাখার জন্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই সংকোচনমূলক নীতির বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এর ফলশ্রুতিতে কি হলো, অধিকাংশ ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা সম্পৃক্ত যারা রয়েছে, এমনকি বড় বড় শিল্পপতি যারা রয়েছে, তারা কিন্তু যখন কিস্তি পরিশোধ করতে যাচ্ছে, আগে যেই ঋণ 9% তারা শোধ করতে পারতো, বর্তমানে কিন্তু তাদের 12%, 13%। এমন আমিও জানি যে ব্যক্তিগতভাবে আমি চিনি এক বড় ব্যবসায়ী, তার কিন্তু 14% কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে। আপনি দেখেন একটা ব্যবসা যখন 14% এবং সরল সুদ নয়, কিন্তু এটা কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি ঋণ যদি আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি সরল সুদের সাথে তুলনা করেন 14%, অর্থাৎ কিন্তু প্রায় 17 থেকে 18% কাছাকাছি। তো আপনি বলেন কোন ব্যবসা রয়েছে যাদের 18% থেকে 20% মার্জিন রয়েছে? এমন একটি বাস্তবতা আসলে রিয়েল গ্রোথ এক্সপেকটেশনটা করাটা আসলে আমি মনে করি এখনই সেটির আসলে সময় হয়ে আসেনি। বেশ দারুণভাবে আপনার কাছে জানতে পারলাম ডক্টর সাইম আহমেদ ফয়সাল, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। জানতে চাই আপনার পর্যবেক্ষণ কি বলে সার্বিক কোরবানির বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে, সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সকলকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। 2023 অর্থনীতি যদি আপনি সূচকগুলো দেখেন, আপনি দেখতে পারবেন যে 65,000 কোটি টাকার কিন্তু ক্যাটল সেলস আমাদের গত বছরে হয়েছিল। বিগত কোরবানি ঈদের যদি আমরা পরিসংখ্যানগুলো আমরা বিবেচনায় নিই, অর্থাৎ 1 কোটি ক্যাটল, এর ভিতরে 65 লাখের ভিতরে কিন্তু ভেড়া এবং ছাগল রয়েছে, আবার অপরদিকে গরু রয়েছে প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষর কাছাকাছি। এবং একই সাথে যদি দেখবেন, যখন আপনি দেখবেন রেফ্রিজারেটর সেলস, বাংলাদেশে যারা রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার যারা রয়েছে, ঈদুল আজহার জন্য কিন্তু দেখা যায় যে 50% সেল কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু ঠিক কোরবানির আগ দিয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে। আবার একই সাথে আপনার যদি যোগাযোগ ব্যবস্থার যদি সংযোজন যদি আপনি বিবেচনায় রাখেন, লজিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি আপনি বিবেচনায় আনেন, তখন দেখা যায় যে এই যে ঈদুল আজহার যে অর্থনীতিটা, সেটা অন্তত পক্ষে বলা যায় যে 70 থেকে 85,000 কোটি টাকার কিন্তু কাছাকাছি কিন্তু ছোঁয়া যায়। আবার একই দিকে মনে রাখতে হবে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা ক্ষুদ্র খামারি যারা রয়েছে, তৃণমূল পর্যায়ে যারা খামারি যারা রয়েছে, তারা ভরণ পোষণের খরচ অন্তত পক্ষে 20 থেকে 25 থেকে 30%, আমি জানি ব্যক্তিগতভাবে যে 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিগত 2-3টি অর্থ বছরে। তাদের জন্য যখন মুনাফা যদি 10% বেড়ে থাকে, তার পরবর্তীতে যদি মূল্যস্ফীতি যদি 15%, 20% প্রতি অর্থ বছরে বেড়ে যায়, অর্থাৎ কাউ ফিড কস্ট, ভরণ পোষণের যে ভর্তুকি যদি বেড়ে যেতে থাকে, তখন কিন্তু মূল্যস্ফীতি সমুন্নত যে মুনাফা, সেটা কিন্তু আসলে আমাদের ফার্মারদের কাছে, আমাদের কৃষকদের কাছে কিন্তু আসলে সত্যিকার অর্থে থাকছে না। এখন বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এবং এগ্রেরিয়ান সেক্টর কিন্তু সম্পূর্ণভাবে দেখা যায় যে মুষ্টিমেয় প্রতিটি জেলাতে বড় বড় কর্পোরেট হাউসের কাছে কিন্তু এগ্রেরিয়ান এবং ক্যাটল ফার্মিংটা কিন্তু মানে সম্পূর্ণভাবে বলা যায় যে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং একই সাথে এই যে ব্রোকার যারা রয়েছে, যে সিন্ডিকেট যারা রয়েছে, আপনার প্রতিবেদনে বললেন যে চাঁদাবাজির একটি বড় সমস্যা আছে বাংলাদেশের প্রতিটি হাটে বাজারে। যে 327টি পৌরসভার ভিতরে আমি বলতে পারবো যে 70 থেকে 80% এই হাটে বাজারে কিন্তু ব্যাপক সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চরমভাবে কিন্তু এখানে দুর্নীতির ব্যাপক সুযোগ একটি থাকে। এটা নিয়ন্ত্রণ করতে যদি আমরা না পারি, আসলে একদম তৃণমূল পর্যায়ে যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে, তাদের জন্য এটি আসলে ইতিবাচক জায়গায় পৌঁছাবে না। দেখেন গত অর্থ বছরে আমাদের প্রায় $1.2 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে, এই বিশেষ করে আমাদের লেদার সেক্টরের কাছাকাছি। এবং তার পরবর্তী এই অর্থ বছরে আমাদের প্রজেকশন ছিল, আমাদের ফোরকাস্ট ছিল যে অন্তত পক্ষে $1.5 বিলিয়ন কাছাকাছি যাবে। কিন্তু বর্তমান তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আসলে এই বাজারটা যেটা 10,000-12,000 কোটি টাকার বাজার ছিল, আজকে কিন্তু দেখা যায় সীমিত পরিসরেও যদি চিন্তা করে দেখি যে 6,000-7,000 কোটি টাকায় এসে কিন্তু পৌঁছে গেছে। এমন একটি বাস্তবতা দেখা যায় যে টেকনোলজিক্যাল কমপ্লায়েন্স যদি না থাকে, আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আপনি কমপ্লায়েন্স মেনটেন যদি না করতে পারেন, রপ্তানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে, আমদানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এই ট্যানারিগুলো কিন্তু সাপ্লাই নিচ্ছে না। এবং অপরদিকে বাংলাদেশে যারা লেদার ফ্যাক্টরি যাদের নির্মাণ করা আছে, তারাও কিন্তু তারা বলছে, প্রতিনিয়ত বলছে যে কমপ্লায়েন্সের কারণে কিন্তু আমাদের অনেক পণ্য, অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের রিজেক্ট করে দিতে হচ্ছে। এখানে যদি সাপ্লাই চেইনটা যদি কঠোরভাবে একটু নিয়ন্ত্রণ করা যায়, আমি বিশ্বাস করি এই সেক্টরটা ভবিষ্যতে $1.5 to $2 বিলিয়ন আগামী অর্থ বছর
আপনি দেখবেন যে গ্লোবাল একটা সাপ্লাই শক কিন্তু আমাদের বহির্বিশ্বে, খালি বাংলাদেশে নয় কিন্তু বহির্বিশ্বে কিন্তু খেয়েছে। আপনি যদি ট্যানারি প্রাইসিং যদি দেখেন, 1 কেজি লেদারের যে কস্ট ছিল সেটা 1.20 সেন্টে ইউএস ডলারে কিন্তু বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটা কিন্তু এসে পৌঁছেছে মাত্র 20 সেন্টসে। অর্থাৎ প্রায় দেখা যায় যে অলমোস্ট 80% কিন্তু একটি ডিপ্রিসিয়েশন হয়েছে যদি আপনি সরাসরি তুলনা করে দেখেন গ্লোবাল মার্কেটের সাথে। এমন একটি অবস্থায় আসলে যখন আপনার বিক্রেতা যারা রয়েছে, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে ট্যানারি খাতের সাথে সম্পৃক্ত আছে, প্রায় 3,500 কিন্তু শিল্পায়ন, ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প কিন্তু এই খাতের সাথে সম্পৃক্ত আছে। এমন একটি অবস্থায় আসলে ক্রয় মূল্য পরে কস্ট অফ র মেটেরিয়াল যদি অন্তর্ভুক্ত করার পরে মুনাফা বের করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পৌঁছেছে। তারপর আমার বলতে হয় যে এই সেক্টরটা কিন্তু অত্যন্ত একটি সম্ভাবনাময় একটি ভবিষ্যৎ ছিল। তারপরেও H&M বলেন, আপনি জারা বলেন, ফাস্ট ফ্যাশন যে চেইনগুলো রয়েছে অ্যানিমাল রাইটস এর নামে এবং স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস এর নামে কিন্তু নানা ধরনের raw আসলে material সার্টিফিকেশন নিয়ে আসলে প্রসঙ্গ তো রয়ে গেছে। 10% যে একটি ডাউন পেমেন্ট দিয়ে একটি এক্সিট স্ট্র্যাটেজি উন্মুক্ত করার জন্য ইট ইজ অ্যাবসলিউটলি কাউন্টার প্রোডাক্ট। ডিফল্টারদের জন্য যদি অ্যামনেস্টি আমরা দিতে থাকি তাহলে কিন্তু আমানতকারীর অর্থ কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় কিন্তু আমরা পৌঁছে দিব। বাংলাদেশে যে হারে দুর্নীতি হয়েছে, কিভাবে ডিটারমিন করবেন কোনটা উইলফুল নাকি কোনটা আনউইলফুল? এই অর্থ কিন্তু সরকারের অর্থ না, এই অর্থ কিন্তু আমানতকারীর অর্থ, এবং আমানতকারীর অর্থ আপনি কি করে নিরাপত্তা দিবেন